বইঘরে আপনাকে স্বাগতম। গত পর্বে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের প্রথম পর্ব শুনেছিলেন। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি স্মৃতি। দীননাথবাবু চেয়ার থেকে উঠে পড়ে বললেন, এ ব্যাপারে আপনার যা পারিশ্রমিক তা তো দেবই, তাছাড়া আপনার কিছু ঘোরাঘুরি আছে, তদন্তের ব্যাপারে আরও এদিক ওদিক খরচ আছে, সেই বাবদ আমি কিছু ক্যাশ টাকা আপনার জন্য নিয়ে এসেছি। ভদ্রলোক তার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। আর ফেলুদাও দেখলাম বিলেতি কায়দায় ও থ্যাঙ্কস বলে সেটা দিব্যি পেন্সিলের পেছনের পকেটে গুজে দিল। দরজা খুলে গাড়ির দিকে এগোতে এগোতে ভদ্রলোক বললেন, আমার টেলিফোন নম্বর ডিরেক্টরিতেই পাবেন। কিছু খবর পেলে কাইন্ডলি জানাবেন। এমনকি শটান আমার বাড়িতেও চলে আসতে পারেন। সন্ধ্যা নাগাদ এলে নিশ্চয়ই দেখা পাবেন। হলুদ রঙের হিস্পানো সুইজার তার গম্ভীর শাঁখের মতো হর্ন বাজিয়ে রাস্তায় জমা হওয়া লোকদের অবাক করে দিয়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে চলে গেল। আমরা দুজনে বৈঠকখানায় ফিরে এলাম। যে চেয়ারে ভদ্রলোক বসেছিলেন সেটায় বসে ফেলুদা পায়ের ওপর পা তুলে দিয়ে আড় ভেঙে বলল, এই ধরনের বনেদি মেজাজের লোক আজ থেকে 25 বছর পরে আর থাকবে না। বাক্সটা টেবিলের ওপরই রাখা ছিল। ফেলুদা তার ভেতর থেকে একটা একটা করে সমস্ত জিনিস বার করে বাইরে ছড়িয়ে রাখল। অতি সাধারণ সব জিনিস, সব মিলিয়ে 50 টাকার মাল হবে কিনা সন্দেহ। ফেলুদা বলল, তুই একে একে বলে যা, আমি খাতায় নোট করে নিচ্ছি। আমি একটা একটা করে জিনিস টেবিলের ওপর থেকে তুলে তার নাম বলে আবার বাক্সে রেখে দিতে লাগলাম। আর ফেলুদা লিখে নিতে লাগলো। সব শেষে লিস্টটা দাঁড়ালো এই রকম: 1. দু ভাঁজ করা দুটো দিল্লির ইংরেজি খবরের কাগজ, একটা সানডে স্টেটসম্যান আর একটা সানডে হিন্দুস্তান টাইমস। 2. একটা প্রায় অর্ধেক খরচ হওয়া বিনাকা টুথপেস্ট, টিউবের তলার খালি অংশটা পেঁচিয়ে ওপর দিকে তুলে দেওয়া হয়েছে। একটা সবুজ রঙের বিনাকা টুথব্রাশ। 4. একটা গিলেড সেফটি রেজার। 5. একটা প্যাকেটে 3টে থিন গিলেড ব্লেড। 6. একটা প্রায় শেষ হয়ে যাওয়া ওল্ড স্পাইস শেভিং ক্রিম। 7. একটা শেভিং ব্রাশ। 8. একটা নেল ক্লিপ, বেশ পুরনো। 9. একটা সেলোফেনের পাতের মধ্যে 3টে অ্যাসপ্রোর বড়ি। 10. একটা ভাঁজ করা কলকাতা শহরের ম্যাপ, খুললে প্রায় 4 ফুট বাই 5 ফুট। 11. একটা কোডাক ফিল্মের কৌটোর মধ্যে সুপুরি। 12. একটা টেক্কা মার্কা দেশলাই, আনকোড়া নতুন। 13. একটা ভেনাস মার্কা লাল নীল পেন্সিল। 14. একটা ভাঁজ করা রুমাল, তার এক কোণে সেলাই করা নকশায় লেখা জি। 15. একটা মোরাদাবাদি ছুরি বা পেন নাইফ। 16. একটা মুখমোছা ছোট তোয়ালে। 17. একটা সেফটি পিন মরচে ধরা। 18. 3টে জেম ক্লিপ মরচে ধরা। 19. একটা শার্টের বোতাম। 20. একটা ডিটেকটিভ উপন্যাস, এলেরি কুইনের দ্য ডোর বিটুইন। লিস্ট তৈরি করা হলে ফেলুদা উপন্যাসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে বলল, হুইলার কোম্পানির নাম রয়েছে,
কিন্তু যিনি কিনেছেন তার নাম নেই। পাতা ভাঁজ করে পড়ার অভ্যাস আছে ভদ্রলোকের। 236 পাতার বই। শেষ ভাঁজের দাগ রয়েছে 212 পাতায়। আন্দাজে মনে হয় ভদ্রলোক বইটা পড়ে শেষ করেছিলেন। ফেলুদা বই রেখে রুমালের দিকে মন দিল। ভদ্রলোকের নাম কিংবা পদবীর প্রথম অক্ষর হলো জি। সম্ভবত নাম, কারণ সেটাই আরও স্বাভাবিক। এবার ফেলুদা কলকাতার ম্যাপটা খুলে টেবিলের ওপর পাতল। ম্যাপটার দিকে দেখতে দেখতে ওর দৃষ্টি হঠাৎ এক জায়গায় থেমে গেল। লাল পেন্সিলের দাগ। 1, 2, 3, 4, 5 জায়গায় চৌরঙ্গি চৌরঙ্গি পার্ক স্ট্রিট। ঠিক আছে। তবসে একবার টেলিফোন ডিরেক্টরিটা দে তো আমায়। ম্যাপটা আবার ভাঁজ করে বাক্সে রেখে টেলিফোন ডিরেক্টরির পাতা উল্টাতে উল্টাতে ফেলুদা বলল, ভাগ্য ভালো যে নামটা পাকরাশি। তারপর পি অক্ষরে এসে একটা পাতায় অনেকক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বলল, সম্ভবত মাত্র 16টা পাকরাশির বাড়িতে টেলিফোন। তার মধ্যে আবার দুজনে ডাক্তার। সে দুটো অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। কেন? ট্রেনে তার পরিচিত লোকটি পাকরাশিকে মিস্টার বলে সম্বোধন করেছিল, ডক্টর নয়। ও হ্যাঁ, ঠিক ঠিক। ফেলুদা টেলিফোন তুলে ডায়ালিং শুরু করে দিল। প্রতিবারই নম্বর পাবার পর ও প্রশ্ন করল, মিস্টার পাকরাশি কি দিল্লি থেকে ফিরেছেন? পরপর 5 বার উত্তর শুনে সরি বলে ফোনটা রেখে দিয়ে আবার অন্য নাম্বার ডায়াল করল। 6 বারের বার বোধহয় ঠিক লোককে পাওয়া গেল, কারণ কথাবার্তা বেশ কিছুক্ষণ চলল। তারপর ধন্যবাদ বলে ফোন রেখে ফেলুদা বলল, পাওয়া গেছে, এনসি পাকরাশি নিজেই কথা বলল। পরশু সকালে দিল্লি থেকে ফিরেছেন, কালকা মেলে। সব কিছু মিলে যাচ্ছে, তবে এর কোনো বাক্স বদল হয়নি। তাহলে আবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট করলে কেন? অন্য যাত্রীদের সম্পর্কে ইনফরমেশন দিতে পারে তো। লোকটার মেজাজ অত্যন্ত রুক্ষ, যদিও ফেলু মিত্তির তাতে ঘাবড়াবার পাত্র নন। তবসে চ বেরিয়ে পড়ি। সে কি, বিকেলে তো অ্যাপয়েন্টমেন্ট। তার আগে একবার সিধু জ্যাঠার কাছে যাওয়া দরকার। সিধু জ্যাঠার সঙ্গে আসলে আমাদের কোনো আত্মীয়তা নেই। বাবা যখন দেশের বাড়িতে থাকতেন আমার জন্মের আগে, তখন পাশের বাড়িতে এই সিধু জ্যাঠা থাকতেন। তাই উনি বাবার দাদা আর আমার জ্যাঠা। ফেলুদা বলে, সিধু জ্যাঠার মতো এত বিষয়ে জ্ঞান আর এমন আশ্চর্য স্মরণশক্তি খুব কম লোকের থাকে। ফেলুদা যে কেন এসেছে সিধু জ্যাঠার কাছে, সেটা তার প্রশ্ন শুনে প্রথম জানতে পারলাম। আচ্ছা, শম্ভুচরণ বোস বলে বছর 60 আগে কোনো ভ্রমণ কাহিনী লেখকের কথা আপনি জানেন? ইংরেজিতে লিখতেন তিনি। সিধু জ্যাঠা চোখ কপালে তুলে বললেন, বলো কি হে ফেলু, তার লেখা তেরায়ের কাহিনী পড়নি? ঠিক ঠিক, ফেলুদা বলল, এখন মনে পড়ছে। ভদ্রলোকের নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বইটা হাতে আসেনি কখনো। টেরর্স অব টেরাই ছিল বইয়ের নাম। 1915 সালে লন্ডনের কিগান পল কোম্পানি সে বই ছেপে বার করেছিল। দুর্দান্ত শিকারী ও পর্যটক ছিলেন শম্ভুচরণ, তবে পেশা ছিল ডাক্তারি। কাঠমান্ডুতে প্র্যাকটিস করত। ওখানে তখন রাজা টাজা হয়নি, রানারাই ছিল সর্বে সর্বা। রানা ফ্যামিলির অনেকের কঠিন রোগ সারিয়ে দিয়েছিল শম্ভুচরণ। ওর বইয়ে এক রানার কথা আছে, বিজয়েন্দ্র শমশের জঙ্গ বাহাদুর। শিকারের খুব শখ, অথচ ঘোর মদ্যপ। এক হাতে বন্দুক আর এক হাতে মদের বোতল নিয়ে মাচায় বসত। অথচ জানোয়ার সামনে পড়লেই হাত স্টেডি হয়ে যেত, কিন্তু একবার হয়নি। গুলি বাঘের গায়ে লাগেনি। বাঘ লাফিয়ে পড়েছিল মাচার ওপর। পাশের মাচায় ছিলেন শম্ভুচরণ। তারই বন্দুকের অব্যর্থ গুলি শেষটায় রানাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। অবশ্যই রানাও তাকে কৃতজ্ঞতা জানিয়েছিল একটি মহামূল্য রত্ন উপহার দিয়ে।
থ্রিলিং গল্প। ন্যাশনাল লাইব্রেরি থেকে এনে পড়ে দেখো, বাজারে চট করে পাবে না। আচ্ছা, উনি কি তিব্বতেও গিয়েছিলেন? ফেলুদা জিজ্ঞেস করল। গিয়েছিল বই কি, মারা যায় 21-এ। আমি তখন সবে বিয়ে পরীক্ষা দিয়েছি। কাগজে একটা অবিচুয়ারি বেরিয়েছিল, তাতে লিখেছিল শম্ভুচরণ রিটায়ার করবার পর তিব্বত যায়, তবে মারা যায় কাঠমান্ডুতে। ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর কথাগুলো খুব স্পষ্ট উচ্চারণ করে ধীরে ধীরে বলল, আচ্ছা ধরুন, আজ যদি হঠাৎ জানা যায় যে তিব্বত ভ্রমণ সম্পর্কে তার একটা অপ্রকাশিত বড় লেখা রয়েছে ইংরেজিতে, তাহলে সেটা দামি জিনিস হবে নাকি? ওরে বাবা! সিধু জাটার চকচকে টাক উত্তেজনায় নেচে উঠল। কি বলছো ফেলু? টেরায় পড়ে লন্ডন টাইমস কি উচ্ছ্বাস করেছিল সে তো মনে আছে আমার। আর শুধু কাহিনী নয়, শম্ভুচরণের ইংরেজি ছিল যেমন স্বচ্ছ তেমনি রংদার, একেবারে স্ফটিকের মতো। ম্যানুস্ক্রিপ্ট আছে নাকি? হয়তো আছে। যদি তোমার হাতে আসে আমাকে একটিবার দেখিও, আর যদি অকশনে বিক্রি টিক্রি হচ্ছে বলে খবর পাও তাহলেও জানিও। আমি 1000-5 পর্যন্ত বিট করতে রাজি আছি। সিধু জাটার বাড়িতে গরম কোকো খেয়ে রাস্তায় বেরিয়ে এসে ফেলুদাকে বললাম, মিস্টার লাহিড়ীর বাক্সে যে একটা এত দামি জিনিস রয়েছে সেটা তো উনি জানেনই না। ওকে জানাবে না? ফেলুদা বলল, অত তাড়া কিসের? আগে দেখি না কোথাকার জল কোথায় গড়ায়। আর কাজের ভারটা তো আমি এমনিতেই নিয়েছি, কেবল উৎসাহটা একটু বেশি পাচ্ছি এই যা। নরেশচন্দ্র পাকরাশির বাড়িটা হলো ল্যান্সডাউন রোডে। দেখলেই বোঝা যায় অন্তত 40 বছরের পুরনো বাড়ি। ফেলুদা আমাকে শিখিয়ে দিয়েছে একটা বাড়ির কোন কোন জিনিস থেকে তার বয়সটা আন্দাজ করা যায়। যেমন 50 বছর আগে একরকম জানালা ছিল, যেটা 40 বছর আগের বাড়িতে আর দেখা যায় না। তাছাড়া বারান্দার রেলিংয়ের প্যাটার্ন, ছাদের পাঁচিল, গেটের নকশা, গাড়ি বারান্দার থাম, এইসব থেকেও বাড়ির বয়স আন্দাজ করা যায়। এই বাড়িটা নির্ঘাত 1920 থেকে 30-এর মধ্যে তৈরি। ট্যাক্সি থেকে নেমে বাড়ির সামনে প্রথমেই চোখে পড়ল গেটের ওপর লটকানো কাঠের ফলক, কুকুর হইতে সাবধান। ফেলুদা বলল, কুকুরের মালিক হইতে সাবধান কথাটাও লেখা উচিত ছিল। গেট দিয়ে ঢুকে এগিয়ে গিয়ে গাড়ি বারান্দার নিচে পৌঁছতেই দারোয়ানের দেখা পেলাম। আর ফেলুদা তার হাতে দিয়ে দিল তার ভিজিটিং কার্ড, যাতে লেখা আছে প্রদোষ সি মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। মিনিট খানেকের মধ্যেই দারোয়ান ফিরে এসে বলল, মালিক আমাদের ভিতরে ডাকছেন। মার্বেল পাথরে বাঁধানো ল্যান্ডিং পেরিয়ে প্রায় 10 ফুট উঁচু দরজার পর্দা ফাঁক করে আমরা যে ঘরটায় ঢুকলাম সেটা বৈঠকখানা। প্রকাণ্ড ঘরের 3 দিকে উঁচু উঁচু বইয়ের আলমারিতে ঠাসা বই, এছাড়া ফার্নিচার, কার্পেট, দেয়ালের ছবি আর মাথার ওপরে ঝাড় লণ্ঠন এসবও আছে। কিন্তু তার সঙ্গে রয়েছে একটা অগোছালো অপরিষ্কার ভাব। এ বাড়িতে ঝাড়পোঁ জিনিসটা যে বিশেষ বালাই নেই সেটা সহজেই বোঝা যায়। মিস্টার পাকরাশিকে পেলাম বৈঠকখানার পেছন দিকের ঘরটায়। দেখে বুঝলাম এটা তার আপিস, বা যাকে বলে স্টাডি। টাইপ করার শব্দ আগেই পেয়েছিলাম। ঘরে ঢুকে দেখলাম ভদ্রলোক একটা সবুজ রেক্সিনে ঢাকা প্রকাণ্ড টেবিলের পেছনে একটা মান্ধাত্তার আমলের প্রকাণ্ড টাইপরাইটার সামনে নিয়ে বসে আছেন। টেবিলটা রয়েছে ঘরের ডান দিকে, বাঁ দিকে রয়েছে একটা আলাদা বসবার জায়গা, 3টে কৌচ, আর সামনে একটা নিচু গোল টেবিল। এই টেবিলের ওপর আবার রয়েছে গুটি সাজানো একটা দাবার বোর্ড, আর তার পাশেই একটা দাবার বই। সব শেষে যেটা চোখে পড়ল সেটা হলো টেবিলের পেছন দিকে কার্পেটের ওপর কুণ্ডলি পাকিয়ে শোয়া একটা জাঁদরেল কুকুর। ভদ্রলোকের নিজের চেহারা দীননাথ বাবুর বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। কেবল একটা নতুন জিনিস হচ্ছে তার মুখে
বাঁকানো পাইপটা। আমরা ঘরে ঢুকতে টাইপিং বন্ধ করে ভদ্রলোক আমাদের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, কোনটি মিস্টার মিত্তির, আপনি না ইনি? প্রশ্নটা হয়তো মিস্টার পাকরাশি ঠাট্টা করেই করেছিলেন, কিন্তু ফেলুদা হাসল না। সে বেশ স্বাভাবিকভাবেই বলল, আগে আমি। এটি আমার কাজিন। পাকরাশি বললেন, কি করে জানবো? গান বাজনা, অ্যাক্টিং, ছবি আঁকা, মাইক গুরুগিরিতে পর্যন্ত যদি বালকদের এত ট্যালেন্ট থাকতে পারে, তাহলে গোয়েন্দাগিরিতেই বা থাকবে না কেন? যাকগে, এবারে বলুন, এই সাতে নেই পাঁচে নেই মানুষটিকে এভাবে জ্বালাতে এলেন কেন? ফেলুদা টেলিফোনে কথা বলেছিলেন লোকটার মেজাজ রুক্ষ। আমার মনে হলো খিটখিটে মোর জন্য কম্পিটিশন থাকলে ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতেন। কে আপনাকে পাঠিয়েছে বললেন? মিস্টার পাকরাশি প্রশ্ন করলেন। মিস্টার লাহিড়ীর কাছ থেকে আপনার নামটা জানি। দিল্লি থেকে আপনার সঙ্গে একই কম্পার্টমেন্টে কলকাতায় এসেছিলেন 3 দিন আগে। অ, তারই বাক্স হারিয়েছে বলছেন? আরেকজনের সঙ্গে বদল হয়ে গেছে। কেয়ারলেস ফুল। তা সেই বাক্স উদ্ধারের জন্য ডিটেকটিভ লাগাতে হলো কেন? কি এমন ধনদৌলত ছিল তার মধ্যে শুনি? বিশেষ কিছু না, একটা পুরনো ম্যানুস্ক্রিপ্ট ছিল, ভ্রমণ কাহিনী। সেটার আর কপি নেই। আসল কারণটা বললে পাকরাশি মশাই মোটেই ইমপ্রেসড হতেন না বলেই বোধহয় ফেলুদা লেখার কথাটা বলল। ম্যানুস্ক্রিপ্ট? পাকরাশির যেন কথাটা বিশ্বাস হলো না। হ্যাঁ, শম্ভুচরণ বোসের লেখা একটা ভ্রমণ কাহিনী। ট্রেনে উনি লেখাটা পড়ছিলেন, সেটা ওই বাক্সতেই ছিল। শুধু ফুল নয়, হি সিমস টু বি এ লায়ার টু। খবরের কাগজ আর বাংলা মাসিক পত্রিকা ছাড়া আর কিচ্ছু পড়েননি লোকটা। আমার সিট যদিও ছিল ওর বাঙ্কে, দিনের বেলাটা আমি নিচেই বসেছিলাম, ওর সিটেরই একটা পাশে। উনি কি পড়ছিলেন না পড়ছিলেন সে বিষয়ে আমার যথেষ্ট খেয়াল আছে। ফেলুদা চুপ। ভদ্রলোক একটু দম নিয়ে বললেন, আপনি গোয়েন্দা হয়ে কি বুঝছেন জানি না। আপনার মুখে সামান্য যা শুনলাম তাতে ব্যাপারটা বেশ সাসপিশিয়াস বলে মনে হচ্ছে। এনিওয়ে, আপনি বুনো হাঁস ধাওয়া করতে চান ধরুন, কিন্তু আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। আপনাকে তো টেলিফোনেই বললুম, ওরকম এয়ার ইন্ডিয়ার ব্যাগ আমার বাড়িতে গোটা 3 পড়ে আছে, কিন্তু এবারের সঙ্গে যে ব্যাগ ছিল না। সো আই কান্ট হেল্প ইউ। যাত্রী 4 জনের মধ্যে একজনের সঙ্গে বোধহয় আপনার চেনা বেরিয়ে গেছিল, তাই না? কে? বৃষমোহন? হ্যাঁ, তেজারতির কারবার আছে। আমার সঙ্গে এককালে কিছু ডিলিংস হয়েছে। তেজারতির কারবার মানে সুদে টাকা খাটানোর ব্যবসা? সেটা ফেলুদা আমাকে পরে বলে দিয়েছিল। ফেলুদা বলল, এই বৃষমোহনের কাছে কি ওই রকম একটা ব্যাগ থেকে থাকতে পারে? সেটা আমি কি করে জানবো? হ্যাঁ? এরপর থেকে ভদ্রলোক ফেলুদাকে আপনি বলা বন্ধ করে তুমিতে চলে গেলেন। ফেলুদা বলল, এই ভদ্রলোকের হদিসটা দিতে পারেন? ডিরেক্টরি দেখে নিও। মিস্টার পাকরাশি বললেন, এস.এম. কেদিয়া অ্যান্ড কোম্পানি। এস.এম. হলো বৃষমোহনের বাবা। ধর্মতলায় থুরি লেনিন সরণিতা আপিস। তবে তুমি যে বলছো একজনের সঙ্গে আলাপ ছিল, তা নয়। আসলে 3 জনের মধ্যে 2 জনকে চিনতুম আমি। ফেলুদা যেন আর একটু অবাক হয়ে প্রশ্ন করলে, অন্যজনটি কে? দীননাথ লাহিড়ী। এককালে রেসের মাঠে দেখতুম ওকে। আলাপ হয়েছিল একবার। আগে খুব লায়েক ছিল, ইদানিং নাকি সভ্যভব্য হয়েছে। দিল্লিতে নাকি এক গুরু বাগিয়েছে। সত্যি কি মিথ্যে জানি না। আর অন্য যে যাত্রীটি ছিলেন, বুঝতে পারলাম ফেলুদা যতদূর পারে ইনফরমেশন সংগ্রহ করে নিচ্ছে ভদ্রলোকের কাছে। এটা কি জেরা হচ্ছে? ভদ্রলোক পাইপ কামড়ানো অবস্থাতেই তার 32 পাটির দাঁত খিঁচিয়ে প্রশ্ন করলেন।
আজ এ পর্যন্তই। সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্য গল্পটির দ্বিতীয় পর্ব শুনছিলেন। পরবর্তী পর্ব নিয়ে আবার আসব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, গল্প শুনুন, ভালো থাকুন।